হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো আজকে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মিডিয়াম বোর্ড বা WBCHSC বোর্ডের জন্য তাপ গতিবিদ্যা স্টার্ট করব। তাপ গতিবিদ্যা মানে থার্মোডাইনামিক্স, মানে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা বোর্ডসে দেখব আমাদের ক্লাস 11 সেমিস্টার 2 এর পরীক্ষায় 5 মার্কস আসে। একটা 2 মার্কসের কোয়েশ্চেন আর একটা 3 মার্কসের কোয়েশ্চেন। আর বাইরের এন্ট্রান্সের জন্য যেমন নিট জেই বা আদার সিইউটি যে এক্সামগুলো আছে তাদের জন্যেও তাতেতেও এইখান থেকে অনেক নাম্বার আসে। মানে তুই অ্যাটলিস্ট ভাবতে পারিস যে দুটো কোয়েশ্চেন মিনিমাম তুই পাবি। 2 কোয়েশ্চেন উইল সিওরলি কাম ইনটু ইওর এন্ট্রান্স এক্সামিনেশন। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা যেখানে আমরা কথাবার্তা বলবো। তো আবারও বলছি, যারা আগের ক্লাস দেখিসনি তারা আগের ক্লাস ইউটিউবে ফিজিক্স মন্ত্রা বলে সার্চ কর, পেয়ে যাবি। সেইগুলো একটু দেখে তোরা পড়াটা করে নিতে পারিস। আর এর আগে তাপগতিবিদ্যার আগে থার্মোমিতি, ক্যালোরিমিতি, কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ, তাপ সঞ্চালন, এইটা আমরা পরে পড়বো, কারণ ওই পার্টগুলো থেকে কম মার্কস আসে। তাপগতিবিদ্যা, গ্যাসের গতীয় তত্ত্ব, তারপরে হচ্ছে আমাদের সরল দোলগতি আর মানে সব তরঙ্গ, এই জায়গাটা আমরা আগে শেষ করে নেবো, কারণ 20 মার্কস আছে। তো আশা করছি তোরা ভালো আছিস, আমিও ভালো আছি। আবারও বলছি, বই খাতা নিয়ে বস, দেখ এখানে লেখা আছে লাইভ ক্লাস ভিডিও। তোর মনে হবে লাইভ ক্লাস হচ্ছে, যেমন লাইভ ক্লাসের ভিডিও সেরকমই হবে। তো চলো দেরি না করে স্টার্ট করি আজকে ক্লাসে কি কি শিখবো। দেখ, তাপগতিবিদ্যা মানে হচ্ছে আমরা হিট রিলেটেড জিনিস, টেম্পারেচার রিলেটেড জিনিস পড়বো। তো ফার্স্ট পার্ট 1-এ আমরা পড়বো তাপীয় সাম্য কি, তাপীয় অনুভূতি কি, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি, তার তাৎপর্য কি, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের চল রাশি মানে হচ্ছে সংকীর্ণ চল, ব্যাপক চল, তারপরে বিভিন্ন ধরনের অপেক্ষক, পথ অপেক্ষক, অবস্থার অপেক্ষক, এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা পড়বো এবং তার ব্যাখ্যা দেখব। তো চলো স্টার্ট করি। স্যার, তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স, বেসিক্যালি থার্মোমিতি পড়ে এইটাতে যাওয়া উচিত। থার্মোমিতি তোরা পড়ে ফেলেছিস ক্লাস 9-এ 8-এ। থার্মোমিতি মানে কি, তাপমাত্রা রিলেটেড জিনিস আমরা পড়বো। আর ক্যালোরিমিতিতে কি, তাপ রিলেটেড জিনিস পড়বো। আছে, এর আগেই আছে, আমরা শেষে ওইগুলো করবো। আমরা জানি তোরা মোটামুটি নলেজ তোদের আছে যতটুকু দরকার। স্যার, তাপগতিবিদ্যা মানে কি, তাপের যে ডাইনামিক্স, হিট ডাইনামিক্স রিলেটেড আমরা কথা বলবো। মানে তাপপ্রবাহ ঘটবে কি করে হয়। বেসিক্যালি এইখানে আমরা সংস্থা নিয়ে কথা বলবো। সেইটা সংস্থাটা কি, বেসিক্যালি গ্যাসকে নিয়েই আমরা কথা বলবো। কি, এখানে আমরা ম্যাক্রো জিনিস নিয়ে কথা বলবো, ম্যাক্রো থিংস ডিসকাস করব। ম্যাক্রো থিংস মানে বড় বড় জিনিস, তাপ মানে গ্যাস রিলেটেড। বলো, আয়তন অনেক বড় জিনিস, অনেক বেশি মাপের জিনিস, চাপ, তাপমাত্রা, মোল সংখ্যা, ঘনত্ব, এই সব নিয়ে কথা বলবো। আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস, গ্যাসের গতীয় তত্ত্ব। সেইখানে সব ছোট ছোট মাইক্রো জিনিস নিয়ে কথা বলবো। কি করে গ্যাসের অণুগুলো বেগ, কি বেগ হয়, কেমন ধরনের বেগ হয়, সেই সব নিয়ে আমরা আলোচনা করব। বেসিক্যালি এইখানে হচ্ছে সংস্থা নিয়েই সব কথাবার্তা। কি বলছে না, সংস্থা এবং পরিপার্শ্ব, এই দুটোকে মিলিয়ে হয় মহাবিশ্ব। যাদের যাদের কেমিস্ট্রিতে হয়ে গেছে, প্রথম কিছু কিছু কনসেপ্ট, মানে প্রথম কিছু কিছু যে চলরাশিগুলো আছে, যে কনসেপ্ট প্রথমের দিকের, সেইগুলো এক্স্যাক্ট সেম, বাকিটা সম্পূর্ণ আলাদা। কেমিস্ট্রির লোকেরা অন্য ধরে, আমরা এখানে অন্য ধরে কাজ করব। ফার্স্ট দেখবি তাপগতিবিদ্যার প্রথম সূত্রই দেখবি তুই আলাদা, যারা কেমিস্ট্রিতে হয়ে গেছে, কেমিস্ট্রিতে আলাদা, এইখানে আলাদা। সংস্থাকে ইংরেজিতে কি বলে, সিস্টেম। পরিপার্শ্বকে কি বলে, সারাউন্ডিং। মহাবিশ্বকে ইউনিভার্স। তো সিস্টেম প্লাস সারাউন্ডিং ইজ ইকুয়াল টু ইউনিভার্স। সিস্টেম আর সারাউন্ডিং কে ডিফারেন্সিয়েট করে
আলাদা করে বাউন্ডারি, আলাদা করে কে না সীমা, সীমা বা বাউন্ডারি, সীমাকে কি বলে বাউন্ডারি, বাউন্ডারি। এবার শোন এইখানে সংস্থা মানে কি, ধর আমরা পড়াশোনা করছি এখন, এখন আমরা সবাই সংস্থা, এই অর্পণ, সায়নদীপ, রাহুল, তোর ব্যাগ, পেন, এই সুইচগুলো যে আছে, এই পেনটা সবাই সংস্থা। বাইরে যেই আসবে সে এখন কি সারাউন্ডিং। এখন যদি প্রধানমন্ত্রী আসে তাকেও পারমিশন নিয়ে আসতে হবে, নিয়ম এটাই, বিজ্ঞানের নিয়মই এটা, কারণ কি সে কি সারাউন্ডিং। এই যে আমরা সংস্থার বাইরের যেগুলো জিনিস সেগুলোকে পরিপার্শ্ব আলাদা করেছে কি এই দেওয়ালগুলো নয়, তার মানে বাউন্ডারি কি দেওয়াল। এই বাউন্ডারিটা হতে পারে ভিজিবল, ইনভিজিবল। এখানে দেখ এই দেয়ালটা আলাদা করেছে মানে কি দেখতে পাচ্ছি ভিজিবল, ইনভিজিবল মানে সে দেখবি আমরা জুতো রেখে ক্রিকেটের উইকেট করি না, ইনভিজিবল বাউন্ডারি। তারপর সেই ক্রিকেট খেলার সময় দূরে একটা কুরকুরের প্যাকেট দিয়ে এটা বাউন্ডারি, ইনভিজিবল বাউন্ডারি। বুঝতে পেরেছিস, আলাদা করছে সংস্থাকে পরিপার্শ্ব থেকে আলাদা করে দিচ্ছে। এবার এই বাউন্ডারি বেসিক্যালি কিরকম হয়, তাপের আদান প্রদান করতে পারবে, তাপের আদান প্রদান ঘটাবে, এরকম হতে পারে। আবার এরকম বাউন্ডারিও হতে পারে যে তাপের এই দিক থেকে তাপ এই দিকে যাবে না, মানে সংস্থা থেকে তাপ পরিপার্শ্বতে যাবে না, বা পরিপার্শ্ব থেকে তাপ সংস্থাতে আসবে না। আর একটা হয় বিচ্ছিন্ন করে দেয়া, আইসোলেট করে দেয়া, সেই করোনার টাইমে ছিল আইসোলেশন, মানে সবার থেকে আলাদা, বিচ্ছিন্ন, কারোর সঙ্গে যোগাযোগ নেই, মানে সংস্থা থেকে পুরো সংস্থাটাকে পরিপার্শ্ব থেকে আলাদা করে দেবে। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন সংস্থা মানে এরকম যে পরিপার্শ্ব থেকে সম্পূর্ণভাবে আইসোলেট, পুরোপুরিভাবে বিচ্ছিন্ন। এই দিকের যা মানে যখন তুই আইসোলেট করে দিবি অন্য একটা বিশ্বতে চলে গেছিস, অন্য একটা কি বলবো গ্যালাক্সিতে চলে গেছিস, যেমন এই গ্যালাক্সি আর অন্য গ্যালাক্সির কোনো সিমিলারিটিস নেই, মানে সিমিলারিটিস থাকলেও সেটা সেইখানে ঘটছে, এটা এইখানে ঘটছে। বিচ্ছিন্ন সংস্থা মানে হচ্ছে সেখানে যা ঘটছে তার জন্য রেসপন্সিবল আমাদের পরিপার্শ্ব নয়, পরিপার্শ্বতে যা ঘটছে তার জন্য রেসপন্সিবল বা দায়ী সংস্থা নয়। খুব ভালো করে এই বিচ্ছিন্ন সংস্থা বুঝতে হবে, এর অ্যাপ্লিকেশনস আছে, ফার্স্ট লতেই আমরা দেখব। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তো এই হচ্ছে বেসিক্যালি সংস্থা আর পরিপার্শ্ব। এখন যেহেতু ডিটেলসে যাস অনেক কিছু জিনিস আছে। বেসিক্যালি গ্যাসের তাপমাত্রা নিয়েই, তাপ আর তাপমাত্রা, তাপকে কিসে মাপি ক্যালোরিমিটার যন্ত্রে, তাপমাত্রাকে কিসে মাপি থার্মোমিটার। এই যে তাপ বা তাপমাত্রা, তাপ কি কারণ, তাপ দিলে তবে তাপমাত্রার কি হবে, হয় বৃদ্ধি ঘটবে, তুই যদি তাপ দিস তাহলে তাপমাত্রা বাড়বে, আর তাপ নিলে তাপমাত্রা কমে যাবে। তার মানে সংস্থাকে আমি তাপ দিতেও পারি, আবার সংস্থা থেকে তাপ নিয়েও নিতে পারি, দুটো কেস হবে। তাপ না দিলে কিন্তু কোনো প্রকার ঘটনা, মানে তাপমাত্রার ইম্প্যাক্ট তখনই বুঝতে পারবি, অনুভূতি রিয়ালাইজেশন তুই তখনই করতে পারবি তাপের, বাই টাচিং দ্য বডি। যখন তুই বডিকে টাচ করবি বা সেন্স করবি, তার তাপটাকে তুই বলতে পারবি নি, তুই তার তাপমাত্রাটাকে দেখে বলতে পারবি যে সে কোন অবস্থায় আছে। তাপমাত্রা কি ডিফাইন করে, তাপমাত্রা বস্তুর অবস্থাকে ডিফাইন করে, সেই অবস্থাটার জন্য দায়ীকে তাপ। মানে রোহিতের মাথাটা একটুখানি ক্র্যাক হয়েছে, কেন ক্র্যাকটা যে হয়েছে তুই বলছিস রোহিত স্যার আগে এরকম চুপচাপ থাকতো নি এখন চুপচাপ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে, এটা ইম্প্যাক্ট তুই দেখতে পাচ্ছিস, ওটা তাপমাত্রা। কারণ কি স্যার সৌরেন স্যার দিয়েছে ওকে ঝাড়, ওই জন্যে। তাপটা কে দিয়েছে আমি, তাপটা তুই দেখতে পাবিনি, তাপটা তুই দেখতে পাবিনি, তুই ওকে সেন্স করে বুঝতে পারবি যে ও কোন অবস্থায় আছে। আবার খুব হাসাহাসি করছে, তার মানে ও নিশ্চয়ই কি একটা স্ফূর্তিতে আছে, তবে ওর থেকে চাপ ঘটিয়ে নেওয়া, চাপ কমিয়ে নেওয়া হয়েছে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, এটা বুঝতে পারা যাচ্ছে। আর পরীক্ষা চলাকালীন দেখবি মুখগুলো সব শুকনো শুকনো, পরীক্ষাটা হচ্ছে তোর সেন্স করাচ্ছে, ওইটাই হচ্ছে তাপ। আর পরীক্ষার সময় যে তোর অবস্থাটা থাকে সেটা হচ্ছে তাপমাত্রা। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? তাহলে তাপ কি কারণ, তাপমাত্রা কি ফলাফল। তাপ দিলে তবে তুই তাপমাত্রাকে বুঝতে পারবি। তার মানে যে কোনো একটা বস্তুকে যদি আমি টাচ করি,
ধর এই পেনটা আছে, আমি টাচ করলাম, একে আমি কিছু সেন্স করতে পারবো তো, মানে অনুভূতি নিতে পারবো তো, এটাকেই বলে তাপীয় অনুভূতি। কি বলে? তাপীয় অনুভূতি। যে কোনো বস্তু বা সংস্থাকে তুই টাচ করে যে অনুভূতিটা আমরা পাই, সেই অনুভূতিটাকে কি বলবো? তাপীয় অনুভূতি। সেটাই লিখেছি দেখ এখানে। কোনো বস্তুকে সাধারণত স্পর্শ করলে এক ধরনের অনুভূতি হয়, একেই আমরা তাপীয় অনুভূতি বলে থাকি। এখন মনে তোরা বলতেই পারিস যে স্যার এটা তো থার্মোমিতি রিলেটেড জিনিস, এটা বলতেই হবে। দিস আর দ্য বেসিক্স অফ থার্মোডাইনামিক্স। কি না তাপীয় সাম্য কি? তাপীয় সাম্য ভেরি 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 ইম্পর্টেন্ট। সাম্যাবস্থা, স্যার আমরা মোশনে পড়েছি, যখন নিউটনের গতিসূত্র পড়ছিলাম তখন কি পড়েছিলাম? যান্ত্রিক সাম্যাবস্থা, মনে পড়ছে? এফ এক্সটার্নাল নেট জিরো, বাইরে থেকে মোট প্রযুক্ত বল যদি শূন্য হয় তাহলে কি? স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, স্থিতিসাম্য বা স্থিত সাম্যাবস্থা। গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, এটা কি? গতীয় সাম্য। তার মানে ওইখানে তুই যান্ত্রিক সাম্যাবস্থায় সব যান্ত্রিক জিনিসের উপরে করেছিলি, সেইখানে কি তাপ রিলেটেড, সব তাপ আর তাপমাত্রা রিলেটেড, সেই জন্য এসছে তাপীয় সাম্য। ওইখানে তুই কি করেছিলি? সমস্ত কিছুর কারণ কি ছিল? একটা বস্তুর বেগ কমবে বা বাড়বে কেন হবে? সময়ের সাথে সাথে তার বেগ বাড়তেও পারে, কমতেও পারে, আবার কি সমান বেগে চলতে পারে। তার জন্য দায়ী কে ছিল? এক্সটার্নাল ফোর্স, আরে বাইরে থেকে প্রযুক্ত বল। সেই জন্য তাকে কি করেছিলিস? শূন্য। এইখানে যাবতীয় ঘটনার জন্য দায়ী কে? তাপমাত্রা। তাহলে তাপমাত্রাকে কি করব? শূন্য করে দেবো। বিজ্ঞানীরাও তাই ভেবেছিল যে তাপমাত্রাকে শূন্য করে দিই, তাপমাত্রা টি সমান শূন্য। কিন্তু স্যার তাপমাত্রার তো স্কেল আলাদা, কেলভিন স্কেলে জিরোর ভ্যালু যা, সেন্টিগ্রেড স্কেলে আলাদা, ফারেনহাইট স্কেলে আলাদা। তাহলে কি তাপমাত্রাকে শূন্য নিলে হবে? স্কেল অনুযায়ী তো আলাদা আলাদা হয়ে যাবে। আমরা বেসিক্যালি তিনটে স্কেল পেয়েছি, একটা কেলভিন স্কেল, একটা সেলসিয়াস স্কেল আর একটা ফারেনহাইট স্কেল। এবার পৃথিবীর যে কোনো দুটো স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করার পদ্ধতিও তোরা শিখে গেছিলিস, ক্লাস 8-এ মনে ছিল। স্কেল 1 এর দুটো স্কেল, স্কেল 1 স্কেল 2, এদিকে কি হতো? স্কেল 1 এর স্থিরাঙ্ক মানে স্কেল 1 এর মান মাইনাস স্কেল 1 এর নিম্ন স্থিরাঙ্ক বাই স্কেল 1 এর ঘর সংখ্যা। এদিকে হতো স্কেল 2 এর মান মাইনাস স্কেল 2 এর নিম্ন স্থিরাঙ্ক বাই স্কেল 2 এর ঘর সংখ্যা। এইটা করলে যে কোনো হয়ে যেত। যেমন সেন্টিগ্রেডের ক্ষেত্রেই ভাব, C-0/100 সমান F-32/180, কাটাকুটি করলে কত আসছে? C/5 সমান F-32/9। এরকম ভাবেই আসতো। যখন থার্মোমিতি হবে তখন সেখানে দেখানো যাবে। কিন্তু তাপমাত্রাকে তো তার সাথে শূন্য করা যাবে না। তখন বিজ্ঞানীরা ভাবলেন তাপমাত্রাকে আমি ধ্রুবক করে দিই। কি করে দিই? ধ্রুবক। তাপমাত্রা যদি ধ্রুবক হয় তাহলে বলা হবে কি? সংস্থা দুটো বা বস্তু দুটো তাপীয় সাম্যতে আছে। ধ্রুবক মানে আমি কি বলতে পারি? ডিটি সমান 0 বা ডেল্টা টি সমান 0, মানে তাপমাত্রার পরিবর্তন যেন না হয়, তাহলেই কি বলে দেবো? তাপীয় সাম্যতে আছে। যদি তাপমাত্রার পার্থক্য যদি 0 হয় তাহলেই আমরা কি বলবো? বস্তু দুটো সাম্যে আছে, তাপীয় সাম্যাবস্থায় আছে বা তাপীয় সাম্যে আছে। অর যদি তাদের তাপমাত্রা ধ্রুবক হয়, মানে কোনো তাপের আদান প্রদান ঘটবে না, তাহলেই কি হয়ে যাবে? তাপমাত্রার হেরফের হবে না, এই দিক থেকে ওই দিকে যাবে না। তাপ গেলে তবেই তো হবে তাপমাত্রা পরিবর্তন, তাপের পরিবর্তনই করবে না। তখন কি বলে দেবো? দুটো সংস্থা কি আছে বা বস্তু কিসে আছে? সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থার ডেফিনেশন দিচ্ছে দেখ, একাধিক বস্তুকে স্পর্শ করলে যদি প্রতিটির জন্য তাপীয় অনুভূতি একই হয়, তাপীয় অনুভূতিটা একই হবে, মনে হবে না যে এ বেশি গরম এ কম গরম, এ বেশি ঠান্ডা এ কম ঠান্ডা, এক্স্যাক্ট সেম অনুভূতি তোর মনে হবে, তাহলে আমরা কি বলবো? তাপীয় সাম্যাবস্থায় আছে ওই দুটো বস্তু। যেমন ধর এখন এরা দুজন পাশাপাশি বসে আছে, এরা এখন তাপীয় সাম্যাবস্থায় আছে, এর শরীরে যত টেম্পারেচার ওরও তাই। কিন্তু যদি জ্বর হয়, ওর জ্বর হলো আর এর জ্বর নেই, তাহলে কিন্তু ওরা তাপীয় সাম্যাবস্থায়
প্রথমে থাকবে না, পরে হবে। তুই কি পড়েছিলিস? উষ্ণ বস্তু তাপ বর্জন করবে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করবে যতক্ষণ না তারা পরস্পরের না তারা যতক্ষণ না তাপীয় সাম্যাবস্থায় আসে। এবার এইখান থেকে দুটো জিনিস কথা পাওয়া যায়, একটা হচ্ছে তাপীয় সাম্য আর একটা হচ্ছে তাপীয় সংস্পর্শ। তাপীয় সংস্পর্শ হচ্ছে, ধর তুই আমাকে মনে কর আমার মা চা দিয়ে গেল, চাটা এখানে রাখলুম, কিছুক্ষণ পর ঠান্ডা হবে না হবে না, অথচ গরম ছিল তো, মানে সংস্পর্শে আছে কার সঙ্গে? পরিপার্শ্বের সঙ্গে সংস্পর্শে আছে, মানে এমন একটা মাধ্যমের সঙ্গে আছে যেখানে তাপের আদান প্রদান করতে পারে। তখন কি হবে? দুজনেরই তাপমাত্রা সমান হয়ে যাবে শেষ পর্যন্ত। চাটা তাপ ছেড়ে দেবে আর পরিবেশ কি করবে? তাপটা নিয়ে নেবে। নিয়ে কতদূর পর্যন্ত এরকম তাপের হেরফের চলবে? যতক্ষণ না দুজনের তাপমাত্রা সমান হচ্ছে। এটাকে বলে তাপীয় সংস্পর্শ। আর একটা হচ্ছে তাপীয় সাম্য, এরকমও হতে পারে তাপমাত্রা ধ্রুবক। ধ্রুবক মানে একই হতে হবে তা নয়। ভাব, রাহুল আর সায়ন এসে ভেজাজ করে বকে, তাপীয় সাম্যাবস্থা নেই ওরা। আমি যদি সায়নকে বকি, রাহুলকে যদি না বকি, সায়ন চুপ করে গেলেও রাহুল আবার বকবে। আমার কাজ কি হবে? দুজনকে সমানভাবে বকা, তবে ওরা দুজন চুপচাপ বসে থাকবে। তখন কি হয়ে যাচ্ছে? দুজনের তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে। কেন? ওরা সংস্পর্শে আছে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এটা তাপীয় সংস্পর্শে থেকে তাপীয় সাম্যাবস্থায় থাকা। আর একটা আমি এরকমও করতে পারি, টুকুস করে রাহুলকে বলে দিলাম পরের দিন থেকে তুই 4th ব্যাচে আসবি নি, 3rd ব্যাচে আসবি। সায়ন তুই 4th ব্যাচে আসিস, 4th ব্যাচেই আসবি। সায়ন আর বকতে পারবে রাহুলের সঙ্গে? আর রাহুল ওইখানে সায়নকে পাবে? বকতে পারবে না। সাম্যাবস্থায় থাকবে না থাকবে না, সায়ন চুপ করে বসে থাকবে এইখানে, আর রাহুলও ওই ব্যাচে চুপ করে বসে থাকবে। এখন তোরা বলতে পারিস যে স্যার অন্য কারোর সঙ্গে কথা বলতে পারে, সেইটাকে বাদ দিয়ে ভাব। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এইটা হচ্ছে তাপীয় সাম্যাবস্থার শর্ত। তাহলে তাপীয় সাম্যাবস্থার শর্ত কি? তাপমাত্রা ধ্রুবক। তাপমাত্রা ধ্রুবক বা তাপমাত্রার পরিবর্তন কত হবে? 0 হবে। ডিটি মানে ক্ষুদ্র আর ডেল্টা ডি মানে অনেকটা। এইখান থেকে 0তম সূত্রের উৎপত্তি হয়েছিল। তাপগতিবিদ্যার 0তম সূত্রের বিবৃতি দাও এবং তাপগতিবিদ্যার 0তম সূত্রের তাৎপর্যতা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইদার 1+2 অর তোকে বলবে যে তাপগতিবিদ্যার 0তম সূত্রের তাৎপর্যতা ব্যাখ্যা করো, 2 মার্কসের কোয়েশ্চেন, বিশাল ইম্পর্টেন্ট। তাপগতিবিদ্যার 0তম সূত্র কি বলছে? দুটি বস্তু বা সংস্থা, সংস্থাটা তোকে লিখতেই হবে, যদি পৃথক পৃথক ভাবে একটি তৃতীয় বস্তু বা সংস্থার সঙ্গে তাপীয় সাম্যে থাকে, মানে দুটো বস্তু আছে, এই দুটো বস্তু আর পেন, এই পেনটার সঙ্গে, এটা তৃতীয় বস্তু, এরা দুজন কিসে আছে আমি জানিনি। এ এর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় আছে, এ এর সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা বলতে পারবো এরা দুজনও কি আছে? তাপীয় সাম্যাবস্থায় আছে। এটা হচ্ছে 0তম সূত্রের বিবৃতি। তো ভাব, সেটাই লিখেছে দেখ, তৃতীয় বস্তু বা সংস্থার সঙ্গে যদি তাপীয় সাম্যে থাকে তবে বস্তু বা সংস্থা দুটি নিজেরাও পরস্পরের সঙ্গে তাপীয় সাম্যে থাকবে। একে যদি বুঝতে চাস, ধর এইখানে আমি একটা মাধ্যম নিচ্ছি এরকম, বুঝে? এইখানে আলাদা আলাদা, এটা একটা এ সংস্থা, এটা একটা বি সংস্থা, দাঁড়া দাঁড়া, আর এইটা হচ্ছে সি সংস্থা, আলাদা আলাদা 3টে সংস্থা। এর তাপমাত্রা হচ্ছে টিএ, এর তাপমাত্রা হচ্ছে টিবি, আর এর তাপমাত্রা হচ্ছে টিসি। আমি এমন এক মাধ্যম দিয়েছি যে কেউ কারোর সঙ্গে তাপমাত্রার আদান প্রদান করবে না, পরিপার্শ্বের সঙ্গেও আদান প্রদান করবে না, মানে পুরো আইসোথার্মাল একটা বাউন্ডারি দিয়েছি। কেন আইসোথার্মাল বললেন স্যার? নন কন্ডাক্টিং বাউন্ডারি মনে কর, সব থেকে ভালো, মানে যারা তাপকে পরিবহন করতে পারবে না, নন কন্ডাক্টিং বাউন্ডারি সবার মধ্যে। তাহলে এ কে তাপমাত্রা দিতে পারবে না, এ কে তাপমাত্রা দিতে পারবে না, এ কে তাপমাত্রা দিতে পারবে না, এও তাই।
বলছে যদি TA সমান TC হয় এবং TB সমান TC হয়, ও স্যার এটাই তো তাপীয় সাম্য অবস্থা। দেখ এই দুটো বস্তু, এ তৃতীয় বস্তুর সঙ্গে সাম্যে আছে তাপীয় সাম্যে, এ তৃতীয় বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে আছে, তবে তারা নিজেরাও কি থাকবে তাপীয় সাম্যে। তাহলে TA সমান কত হতে হবে TB। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের মানে হচ্ছে এইটা। এইটার উপর বেস করে ইদার 2020 নয়তো 2021 সালে দেখবি, 2021 মনে হচ্ছে, 2021 নয়তো 2022, এই দুটো সালের মধ্যে যে কোনো একটা নিটে কোশ্চেন দিয়েছিল, অ্যাজারশন রিজন দিয়েছিল, খুব সুন্দর কোশ্চেন ছিল। বুঝতে পেরেছিস? তাহলে শূন্যতম সূত্রের তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে একটাই, ওই যে বললুম প্রত্যেকটা বস্তুর একটা করে ধর্ম থাকে, যেই ধর্মটার সাহায্যে আমরা সেটার কি বুঝতে পারবো, বস্তুটার অবস্থা কোন অবস্থাতে আছে। তোর শরীরের টেম্পারেচার বেশি, তার মানে কি ওর জ্বর হয়েছে। তোর শরীরের টেম্পারেচার জ্বরের মতন বেশি নয়, সাধারণ, সাধারণ যেটা টেম্পারেচার হয় সেটাই। তাহলে আমি কি বলবো তোর জ্বর হয়েছে? জ্বর হয় না। তার মানে তোর শরীরের টেম্পারেচার দেখে আমি কি বুঝতে পারছি, অবস্থা, ওর শারীরিক অবস্থা বুঝতে পারছি আমি। সেরকম প্রত্যেকটা বস্তু বা সংস্থার একটা অবস্থা আছে, সেই অবস্থাটাকে যে রিপ্রেজেন্ট করে সেটাই কি তাপমাত্রা। ওটাই হচ্ছে ওর বৈশিষ্ট্য সূচক ধর্ম, প্রত্যেক বস্তু থাকবেই, সেটাই হচ্ছে শূন্যতম সূত্রের তাৎপর্যতা। দেখ একটি বস্তুর অবশ্যই এমন একটি বৈশিষ্ট্য সূচক ধর্ম আছে যেটি অন্য একটি বস্তুর সঙ্গে সমান হলে, ওই যে বৈশিষ্ট্য সূচক বৈশিষ্ট্য সূচক ধর্ম মানে তাপমাত্রা, বস্তু দুটি পরস্পর তাপীয় সাম্য থাকবে। ওই দেখ যেটা অন্য বস্তুর সঙ্গে সঙ্গে যদি সমান হয় তাহলে আমি কি বলবো, যে তারা তাপীয় সাম্যে আছে। এই বৈশিষ্ট্য সূচক ধর্মটি হলো কি বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার মেরে রাখ। তোর এইখানে আজকের ফার্স্ট পার্টে তুই যেগুলো পড়বি তার মধ্যে 4টে কোশ্চেন আছে, 2 মার্কসের। ওই 4টের মধ্যে থেকে একটা আসার চান্স 98%, আসেই আসে। তার মধ্যে দুটো একটু খুব ইম্পর্টেন্ট, খুব। দেখ জুলের সূত্র বলে এখানে লিখেছি, তার আগে ভাব তুই কি পড়েছিস। আমি যখন তোকে কার্য পড়িয়েছিলাম, কার্য ক্ষমতা শক্তি পড়িয়েছি, কার্য শক্তি ও ক্ষমতা। যখন যখন কার্য বলেছিলাম কি ভাবতে বলেছিলাম, শক্তি। আর শক্তি মানে কি কার্য, ভাবতে বলেছিলাম না ভাবতে বলিনি। মানে কার্য আর শক্তি হচ্ছে সমতুল্য। কি কার্য ও শক্তি, কার্য এবং শক্তি পরস্পরের সমতুল্য। পরস্পরের সমতুল্য মানে কি স্যার? সমতুল্য এর মানে কি? বিশাল ভাইটাল পয়েন্ট এটা। তাপ কি? তোকে বাচ্চাবেলায় তাপ জিজ্ঞাসা করা হলে, এখনো জিজ্ঞাসা করা হলে তুই কি বলিস? তাপ হলো শক্তির এক প্রকার রূপ, শক্তির এক প্রকার রূপ হচ্ছে তাপ। তাহলে তাপ শক্তি কি? শক্তির এক প্রকার রূপ। আবার তুই শক্তিকে কি বলছিস? কার্যের সমতুল্য। তার মানে যেটা কার্য সেটাই তাপ শক্তি। ইয়েস স্যার। অ্যাকচুয়ালি তাপ শক্তির সঙ্গে যান্ত্রিক শক্তির একটা সম্পর্ক আছে, মানে তাপ শক্তি আর যান্ত্রিক শক্তি হচ্ছে পরস্পরের সমতুল্য। এবার যান্ত্রিক শক্তি থেকে আমরা কি পড়েছি? কার্য সমতুল্য। তাহলে কার্য আর তাপ শক্তিকে আমরা কি বলতে পারি? পরস্পরের সমতুল্য। তুই ক্লাস 10-এ পড়েছিলিস, তেজস্ক্রিয়তাতে পড়েছিলিস, ভর ত্রুটি আর বন্ধন শক্তি হচ্ছে পরস্পরের সমতুল্য। কোন বিজ্ঞানী বলেছিলেন? আইনস্টাইন। যে ভর ত্রুটি হচ্ছে ফলাফল, ভর ত্রুটিটা আমরা দেখতে পাই, তার কেন ভরের ত্রুটি ঘটলো, সেই নিউক্লিয়াসের ভর আর নিউক্লিয়াস থেকে আলাদা করে প্রোটন আর নিউট্রন গুলোকে আলাদা করলো, ভর বেড়ে যেত। কেন ভরের ত্রুটি ঘটছে? ভর বেড়ে যাচ্ছে মানে কি ত্রুটি ঘটছে। সেই ভর ত্রুটির কারণ কি? বন্ধন শক্তি। বন্ধন শক্তির হচ্ছে কারণ, বন্ধন শক্তিটাই কি ভর ত্রুটিতে কনভার্ট হয়। সেই ভর ত্রুটি রিলেটেড
এক এমইউ ভর ত্রুটি রিলেটেড শক্তি কত হতো? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। সেই সেম জিনিস, কিন্তু তুই ভর ত্রুটিটাকে শক্তিতে কনভার্ট করতে পারতিস, শক্তিটাকে ভর ত্রুটিতে কনভার্ট করতে পারতিস, ইন জেনারেল বলছি, হবে না। তেমন এইখানেও কাজ করলেই তাপ শক্তি উৎপন্ন হবে, কাজ করলেই তাপ শক্তি উৎপন্ন হবে। কাজ করছি, দেখ হাত গরম হয়ে যাচ্ছে, তুই ছুট, বাইরে ছুটলি, সঙ্গে সঙ্গে কি হবে? গা গরম হয়ে যাবে, মানে কি? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। কিন্তু তুই শক্তিকে, ওই তাপটাকে তুই কার্যে কনভার্ট করতে পারবি না, সব কার্যকে তুই তাপে কনভার্ট করতে পারবি না। যদি কনভার্ট করতে পারতিস তাহলে এই যে বাইক, 4 চাকা, এগুলোতে আর পেট্রোল লাগতো নি, এমনিই চলতো। কেন? ধর আমি বাইকটা বার করলুম, একটু কোনো পাথর দিয়ে রাস্তাটাকে এরকম ঘষছি, তাহলে কি হবে? তাপ উৎপন্ন হবে, কার্যে রূপান্তরিত হয়ে গেল, চাকা ঘুরে গেল, চলে গেল। এরকম সম্ভব হয়? সম্ভব হয় না। তার মানে আমরা বলতে পারি সব কার্য, নিচে লিখছি, সব কার্যকেই, সমস্ত কার্যকেই তাপে রূপান্তরিত করা যায়, তাপে রূপান্তরিত করা যায়, রূপান্তরিত করা যায়। কিন্তু সমস্ত তাপকে কার্যে রূপান্তরিত করা যায় না, কার্যে রূপান্তরিত করা যায় না, স্যার জেনারেলি এটা হয়। এখন তোর সঙ্গে সঙ্গে কেউ কোশ্চেন করতে পারতিস, তাহলে স্যার বাইকে তো পেট্রোল ভর্তি হচ্ছে, ও তো চলছে, তুই যতটা পেট্রোল বলিস ততটা চলবে না, সম্ভবই নয়। বাইকের ইঞ্জিনের ভিতরে কি আছে? পিস্টন, পিস্টনের সঙ্গে চাকা কানেক্টেড, পিস্টন এই হবে, চাকা আগাবে, আবার এই হবে, আবার আগাবে, এই তো হয়। তো ভিতরে একটা হিট চেম্বার থাকে, যেখানে একটা ওই স্পার্ক হয়, স্পার্ক থাকে, সেখান থেকে এরকম ভাবে স্পার্ক বেরোয়, আর পেট্রোলটা গিয়ে এরকম ছেটকায়, হিট জেনারেট হয়, তার ফলে কার্য সৃষ্টি হয়। এটা বাইরে থেকে ইন জেনারেল হয়। যেমন ধর তুই জল কোনোদিন উপরে ওঠে? নিজে থেকে উপরে ওঠে না, দিস ইজ আ স্পন্টানিয়াস প্রসেস, জল কোনোদিন উপর দিকে যাবে না। কিন্তু আমরা জলকে তো তুলছি 3 তলা 4 তলায় বাই ইউজিং আ পাম্প। ইলেকট্রিক এনার্জি বাইরে থেকে শক্তি সরবরাহ করে তাকে তুলছি, এটা নন স্পন্টানিয়াস প্রসেস। কি? নন স্পন্টানিয়াস, স্বতঃস্ফূর্ত আর অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াকে দেখব, দেখে সেখান থেকে অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়াতে কি ঘটছে সেটা দ্বিতীয় সূত্রতে গিয়ে জানতে পারবো। ইন জেনারেল তুই সমস্ত কার্যকেই তাপে কনভার্ট হতে দেখবি। হিসেব মতো দেখ না, এই যে টিউবটা জ্বলছে, এই যে বাল্বটা জ্বলছে, ও কি? ইলেকট্রিসিটিতে চলছে, তো ও কিছু তাপ নষ্ট করে না। সেই জুলের সূত্রতে পড়েছিলিস, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তাপ, এই তড়িৎ প্রবাহিত হলে যে তাপ উৎপন্ন হয়। কেন তাপ উৎপন্ন হচ্ছে? সব তড়িৎ শক্তিটা কনভার্ট হয় না, কিছু নষ্ট হয়। সব কার্যরই কি নষ্টটা কিসে হয়? তাপ শক্তিতে। সেই জন্য লিখেছি সব কার্যই তাপে রূপান্তরিত হতে পারে, কিন্তু সব তাপকে তুই কার্যেতে রূপান্তরিত করতে পারবি না। এটা প্রথম দেখেছিলেন হচ্ছে জুল। তিনি বলেছিলেন কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে, যদি পুরোপুরিভাবে রূপান্তরিত করি, কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতি হয়। কি হয়? কৃতকার্য W is proportional to উৎপন্ন তাপ Q হচ্ছে উৎপন্ন তাপ, তারা পরস্পরের সমানুপাতি হয়। তাহলে তুই আমাকে বল, জুলের সূত্রানুযায়ী আমরা জানতে পারলুম যে যা কাজ করব সেটা যদি সমস্তটাই তাপে কনভার্ট করা যায়, তাহলে W is proportional to Q। একটা ধ্রুবক আনতে হবে, বা W সমান JQ। এই যেটাই কি? ধ্রুবক। এটাকে কি নাম দিলেন তিনি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। মনে পড়ছে? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, ক্লাস 10এও পড়েছ।
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। দেখ, কার্যের এসআই একক কি? জুল। তাপের এসআই একক কি? জুল। কার্যের সিজিএস একক কি? আর্গ। তাপের সিজিএস একক ক্যালোরি। কার্যকে অ্যাকচুয়ালি তাপকে জুলে মাপাই হয় না, তাপকে অলওয়েজ মাপতে হয় ক্যালোরিতে। ওই জন্য দেখবি কোশ্চেন ব্যাংকে যখন ভালো ভালো ক্লাস 10-এ পড়তিস কোশ্চেন, সেখানে উৎপন্ন তাপ ক্যালোরিতে নির্ণয় করো। কেন দিত? ওই জন্যে তাপকে সবসময় আমরা ক্যালোরিতে মাপি। এই জে এর মান দেখা গেছে জে ইজ ইকুয়াল টু 4.2 জুল পার ক্যালোরি। জুল পার ক্যালোরি। বা এটাও লিখতে পারিস জে সমান 4.2 ইন্টু 10⁻⁷ আর্গ পার ক্যালোরি। কারণ 1 জুল সমান কত? 10⁻⁷ আর্গ। আর আমরা জানতুম 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। এখান থেকে বসা পেয়ে যাবে। তাহলে ডাব্লু সমান জে কিউ। জে কে ইউজ করতে হবে, জে কে ইউজ করতে হবে। এখন স্যার এর ইম্প্যাক্ট কি? কেন এটা পড়লুম, কেন এটা বললুম? নিউমেরিক্যালস। নিউমেরিক্যালস কিরকম দেবে? দেখ, দুটো পার্ট হতে পারে। তুই কি পড়েছিলিস? কার্য সমান চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কার্য শক্তি উপপাদ্য। কার্য শক্তি বা কার্য গতি শক্তি উপপাদ্য, এটাই পড়েছিলি না? ও স্যার পড়ুনি কার্য শক্তি উপপাদ্যতে, কার্য ক্ষমতা শক্তিতে। কার্য গতি শক্তির পরিবর্তনের সমান। যতটা কার্য করি সেটা কিসের জন্য? তার গতিশক্তিটাকে হয় হ্রাস করাই, নয়তো বৃদ্ধি করাই। গতিশক্তিটাকে চেঞ্জ করাই। এখন যদি বলো ভুলে গেছি, ভেরি গুড। তাহলে এইখান থেকে বল ডাব্লু সমান আমি কি জানি? জে কিউ ইজ ইকুয়াল টু, গতিশক্তি কি হবে? এম ভর বিশিষ্ট বস্তুর যদি বেগ পরিবর্তন ভি হয়, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে ভিটা বের করে নিয়ে পালিয়ে আসতে পারবো। √2 জে কিউ বাই এম। বেগ পেয়ে যাবি। যদি তাপ বলে তাপ পেয়ে যাবি, যা বলবে তাই পেয়ে যাবি। যে তো মান জানিস। বুঝতে পেরেছিস? তার মানে এই কার্যশক্তি উপপাদ্য থেকে যে গতি শক্তিটাই কি হয়? উৎপন্ন তাপের সমান হতে পারে। কিরকম কোশ্চেন দেবে? মনে কর একটা কোনো বস্তু আছে, বস্তুর ভিতরে আমি বুলেটকে ফায়ার করলাম। বুলেটটা ভেদ করে যাবে মানে কি? তার গতিবেগ হ্রাস পাবে, তাহলে গতিশক্তির হ্রাস ঘটবে। সে তাপ জেনারেট করবে। তাপ জেনারেট করবে না করবে না? কত তাপ জেনারেট করবে? এরকম কোশ্চেন বইয়েতেই দেখবি 10 নম্বর এক্সাম্পলের 10 নম্বর কোশ্চেন। বিভিন্ন জায়গার মডিউলে সেম কোশ্চেন দেওয়া থাকে। আরো সুন্দর যদি কোশ্চেনটাকে বানানো যায়, তাদের জন্য হবে যারা অবস্থার পরিবর্তন আর ক্যালোরি পড়ে ফেলেছে, ক্যালোরিমিতি, তাদের জন্য আরো সুন্দর করে দেওয়া যাবে। একটা বরফ আছে, বরফের টুকরো, তার ভিতরে আমি বুলেটকে ফায়ার করেছি। বুলেটটা যাবে, তাপ উৎপন্ন হবে, কত পরিমাণ বরফ গলবে? পুরো ওয়াও কোশ্চেন, পিওর কনসেপচুয়াল কোশ্চেন। মানে এইগুলোকেও ইউজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তনকেও দেখতে হবে। হয়েছে? আর কি হতে পারে? আর হতে পারে স্যার কৃতকার্য তো স্থিতিশক্তিরও সমান হয়। এই পেনটাকে যদি আমি এখন এইখানে রাখি, এর কাছে কি আছে? স্থিতিশক্তি। এ যখন যখন নিচে নামবে, স্থিতিশক্তিটা কিসে কনভার্ট হবে? বিফোর টাচিং দ্য গ্রাউন্ড পুরো স্থিতিশক্তিটা কোথায় কনভার্ট হবে? গতিশক্তি। তাহলে ধাক্কা যে লাগবে মেঝোতে, তাপ উৎপন্ন হবে না হবে না? স্থিতিশক্তিটাই তো ওই কার্যের সমান হবে। তার মানে এরামও বলতে পারি ইউ ইজ ইকুয়াল টু ডাব্লু। এই ইউ ইজ ইকুয়াল টু ডাব্লু হতো, তাহলে আমি বলতে পারবো ইউ ইজ ইকুয়াল টু জে কিউ। ইউ মানে স্থিতিশক্তি, mgh, জে কিউ। তাহলে এখান থেকে এইচ সমান কত হবে? জে কিউ বাই mg। ও, এই তো উচ্চতা পেয়ে যাচ্ছি স্যার। এই পেনটাকে মাটিতে কত উচ্চতার থেকে ফেলে দিলে, অবাধে ফেলে দিলে, মাটিতে মানে একটা ধাতব পৃষ্ঠ আছে, তার উপরে পড়লে একটা তাপের অ্যামাউন্ট বলে দিল, এত তাপ উৎপন্ন হবে। বার করতে পারবি নি? এম তো জানা, এম বলে দেওয়া থাকবে, জি তুই জানিস, জে জানিস, তাপ বলে দেবে, এইচ বার করতে পারবি নি? এক্সাম্পলের 11 নম্বরের কোশ্চেন। এই রকম কোশ্চেন কোথায় দিতে পারে? এরকম জিনিসকে ফেলছিস, নয়তো আর একটা ভাব, রিসেন্টলি পড়ে এসছিস তরলের, আরে প্রবাহী বিদ্যা,
প্রবাহীর গতিবিদ্যা পড়েছো। জলপ্রপাত, এত উচ্চতা থেকে একটা জলপ্রপাত পড়ছে, একটা ক্ষেত্রফলের উপরে পড়ছে, এত ভরের জল, তাহলে কত তাপ উৎপন্ন হবে? সেই তাপ উৎপন্ন হবে না হবে না? আরো সুন্দর যদি কোশ্চেন করা যায়, কি করে করা যাবে? ওই জায়গায় আমি একটা বরফের চাইকে রেখেছি, 30 মিনিটে কত বরফ গলবে? পুরো ওয়াও কোশ্চেন। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? এরকম ভাবে কোশ্চেন তৈরি করা হয়। তার মানে দুটো জিনিস আমরা এখান থেকে পেলাম, হয় গতিশক্তি রিলেটেড থাকলে তখন আমরা এইটাই ইউজ করব, আর যখন উঁচু থেকে পড়ছে জলে, কোনো উঁচু থেকে জিনিস পড়ছে, তখন কি স্থিতিশক্তি দিয়ে ভেবে নেবো। বুঝিছিস না বুঝিনিস? বইয়েতে দেখবি ভরে ভরে কোশ্চেন দেওয়া আছে, প্র্যাকটিস করবি, ভালো ভালো কোশ্চেন আছে। দেখ, এবার কিছু আমাদেরকে চলরাশি, এই যে চল বলে লিখেছি, এগুলো কি চলরাশি। ধ্রুবক পদ আর চলরাশি হতো, ধ্রুবক রাশি চলরাশি। চলরাশি দুটো আছে, মানে চারটে, দুটো চলরাশি সম্পর্কে পড়বো, আর দুটো অপেক্ষক মানে ফাংশনের ব্যাপারে কথা বলবো। প্রথম হচ্ছে সংকীর্ণ চল। সংকীর্ণ চল তাদের কি বলে? এদেরকে ইংলিশে বলে ইন্টেনসিভ ভ্যারিয়েবল। কি? ইন্টেনসিভ ভ্যারিয়েবল। ইন্টেনসিভ ভ্যারিয়েবল বলছে যেসব চলরাশি তাপগতীয় সংস্থায়, তাপগতীয় সংস্থায় যে পদার্থটা থাকে, বেসিক্যালি এইখানে আমরা গ্যাস নিয়ে কথা বলবো। পদার্থ মানে বেসিক্যালি তাপগতীয় সংস্থায় কারা থাকে? গ্যাস থাকে, ধরে নেবো আমরা। পদার্থের পরিমাণ বা ভরের ওপর নির্ভর করে না, ভরের উপর নির্ভরশীল নয়, ভরের উপর ডিপেন্ডই করে না, তাদেরকে কি বলবো? সেই সব রাশিগুলোকে সংকীর্ণ চল বা ইন্টেনসিভ ভেরিয়েবল। তার মানে কি? এই যে সংকীর্ণ চলগুলো, এরা কি পথ নিরপেক্ষ, ভর নিরপেক্ষ। ভর নিরপেক্ষ, ভরের উপর নির্ভর করবে না, ভর নিরপেক্ষ। হয়েছে? এটা হাইলাইটেড লাইন। তার মানে আমরা বলতে পারি অল দ্য ইন্টেনসিভ ভ্যারিয়েবলস এরা কি মাস ইন্ডিপেন্ডেন্ট, মাসের উপর ডিপেন্ড করবে না, মাস যা ইচ্ছা হোক। এরকম কিরকম? উদাহরণ বল, কারা নির্ভর করে না? যেমন চাপ, উষ্ণতা, পৃষ্ঠটান ইত্যাদি ইত্যাদি। তার মানে কি? এরা ভরের উপর নির্ভর করে না ইত্যাদি। তাহলে ইন্টেনসিভ ভ্যারিয়েবল কি? মাস ইন্ডিপেন্ডেন্ট। হোয়ারএজ এই যে ব্যাপক চলগুলো ভরের উপর নির্ভর করে থাকবে। যেসব চলরাশি তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের সমানুপাতিক হয়, মানে ভর বাড়লে ও বেড়ে যাবে, ভর কমলে ও কমে যাবে, তাহলে তাদেরকে কি বলবো? ব্যাপক চল বা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল। এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস। তার মানে এরা কি? এরা হচ্ছে ভর সাপেক্ষ। কিরকম সাপেক্ষ? সমানুপাতি। তার মানে আমরা বলতে পারি এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস এরা কি না মাস ডিপেন্ডেন্ট। যেমন বলো, উদাহরণ বলো। আয়তন। স্যার আয়তন বলা মানে ঘনত্বটা ফাউ হয়ে যাবে। আরে ঘনত্ব সমান ভর ইন্টু আয়তন, মানে আয়তন হবে, ঘনত্ব হবে, অভ্যন্তরীণ শক্তি হবে, চৌম্বক ভ্রামক হবে। তোরা চৌম্বক ভ্রামকটা আমি লিখলাম না, কারণ তোরা এখনো জানিস না চৌম্বক ভ্রামক কি জিনিস, সেটাও ভরের উপর নির্ভর করে। এই হচ্ছে দু ধরনের ভ্যারিয়েবলস, একটা কি এক্সটেন্সিভ আর একটা কি ইন্টেনসিভ। ইন্টেনসিভ মাস ইন্ডিপেন্ডেন্ট, whereas এক্সটেন্সিভ মাস ডিপেন্ডেন্ট। বাইরেকার পরীক্ষাতে এইগুলো থেকে অ্যাজারশন দেয়, ওই জন্য এরকম ভাবে লিখে দিল। নেক্সট দুটো আমরা পড়বো, সেগুলো হচ্ছে ফাংশন।
একটা হচ্ছে অবস্থার অপেক্ষক, একে বলে স্টেট ফাংশন, স্টেট ফাংশন বা পয়েন্ট ফাংশনও বলে, পয়েন্ট ফাংশনও বলে, বিন্দু অপেক্ষকও বলে বাংলায়। কি না, একটি তাপগতীয় সংস্থা যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, মানে একটা তাপগতীয় সংস্থা আছে, সে সাম্যাবস্থায় আছে। কিরকম সাম্যাবস্থায়? তাপীয় সাম্যাবস্থায়। যেসব চলগুলি নির্দিষ্ট মানে থেকে, মানে একটা ফিক্সড ভ্যালু থাকবে, একটা সার্টেন ভ্যালুতে থাকবে, থেকে সংস্থাটার অবস্থাকে নির্দেশ করে, কোন অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, তাদেরকে বলবো আমরা স্টেট ফাংশন বা পয়েন্ট ফাংশন। মানে একটা ফিক্সড বা সার্টেন ভ্যালু থাকবে, ভ্যালুতে থেকে সে নির্দেশ করবে যে কিরকম অবস্থাতে আছে, কোন অবস্থাতে আছে, অবস্থাটাকে নির্দেশ করবে যারা, তাদেরকে আমরা কি বলবো? অবস্থার অপেক্ষক। অবস্থাটাকে নির্দেশ করে বলেই এর নাম হচ্ছে অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন কি? স্টেটকে করায়, মানে স্টেটকে ডিফাইন করে। তার মানে এই যে স্টেট ফাংশন, it defines the state of the system, সিস্টেমটা যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, মানে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে থেকে সিস্টেমটার স্টেটকে ডিফাইন করবে, তাদেরকে কি বলবো? স্টেট ফাংশন। যেমন উদাহরণ হচ্ছে তাপমাত্রা, চাপ, আয়তন, এইগুলো। তার মানে দেখ, এরা কিন্তু পথের উপর নির্ভর করে না। তাপমাত্রা পথের উপর নির্ভর করে, তুই যে পথেই দিস তাপমাত্রা তো একই হবে। চাপ পথের উপর নির্ভর করে না স্যার। আয়তন পথের উপর নির্ভর করে না। তার মানে আমরা বলতে পারি দিস অল স্টেট ফাংশন গুলো কি হয়? পাথ ইন্ডিপেন্ডেন্ট, মানে এই যে অবস্থার অপেক্ষক গুলো পথ নিরপেক্ষ, ভাইটাল পয়েন্ট, পথ নিরপেক্ষ। আর স্যার পথ অপেক্ষক মানে পাথ ফাংশন, এইগুলোকে পথ অপেক্ষককে আরো বলা হয় প্রক্রিয়া অপেক্ষক। কি বলে? প্রক্রিয়া বা প্রসেস ফাংশন। একটা প্রসেসকে বোঝাবে। একটি তাপগতীয় সংস্থা তাপীয় সাম্যাবস্থায় থাকলে যেসব চল পথের উপর নির্ভর করে এবং সংস্থার অবস্থাকে নির্দেশ করে না, অবস্থা বোঝানোর জন্য এদেরকে বোঝানো হয়নি, এরা শুধু পাথের উপর নির্ভর করে এবং পাথটাকে ভ্যারি করাবে, বিভিন্ন রকম পথের জন্য বিভিন্ন রকম হবে, তাদেরকে আমরা কি বলবো? পথ অপেক্ষক। যেমন পথ অপেক্ষক যেমন হচ্ছে, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে কার্য। তার মানে এই পাথ ফাংশন গুলো কি? পাথ ডিপেন্ডেন্ট এবং আপেক্ষিক, পরস্পরের সাপেক্ষে আপেক্ষিক হবে। তুই দেখ না, কার্য সব পথে কি সমান হয়? হবে না। ফোর্সের দরুন কার্য হয়, সেই ফোর্সটা যদি এবার সংরক্ষী বল হয়, মানে কনজারভেটিভ ফোর্স হয়, তার জন্য কৃতকার্য কি হয়? পথের উপর নির্ভর করে না। আদারওয়াইজ সংরক্ষী বল কোনটা? মহাকর্ষ বল, স্থিরতড়িৎ আকর্ষণ বল, আর হচ্ছে স্প্রিং বল। তিনটেই এখানে কাজে লাগবে না। কোথায় কাজে লাগবে? ভাই গ্যাস আছে, গ্যাসকে তুই কি করবি? ওইসব কোথায় কাজ? সেই জন্য এদের ক্ষেত্রে কার্যগুলো কি? পথ অপেক্ষক হিসাবে কাজ করে। তাপ কি? পথের অপেক্ষক হিসাবে কাজ করে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? স্যার এইখান থেকে বিশাল কোশ্চেন দেয়। তার মানে এরা কি হলো? এরা হচ্ছে পথ নিরপেক্ষ নয়, পথ সাপেক্ষ। ইনফ্যাক্ট এরকম হয়, যত পদ বেশি হবে তত বেশি হবে, না বাড়বে, সমানুপাত। পদ যত বেশি হবে তত এরাও বেশি হবে। আরে এইখান থেকে তুই অনেক দূরের পথে তুই তাপ নিয়ে যাচ্ছিস, তোকে বেশি তাপ দিতে হবে না, লস হবে তো একটুখানি হলেও। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস?
এই হচ্ছে এই কয়েকটা ফাংশন নিয়ে কথাবার্তা। এরপর আমরা পড়ব তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং তাকে ব্যাখ্যা করব আমরা। ব্যাখ্যা করার পর তার থেকে 3টে কোশ্চেন আছে, সেই 3টে কোশ্চেন দেখব। তারপর তার উপরে 4টে স্পেশাল কেস দেখব। ওই 4টে স্পেশাল কেসের উপরে পুরো থার্মোডাইনামিক্স দাঁড়িয়ে আছে, সব জায়গায় অ্যাপ্লাই হবে। বুঝেছো? চলো হেডিং মারো, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। প্রথম সূত্রতে কি বলছে? অ্যাকচুয়ালি এইটা বেস করে আছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। ইট ইজ বেসড অন laws of conservation of energy. মানে কি স্যার? এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা, এটা শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্রের উপর, সংরক্ষণ সূত্রের ভিত্তিতে নির্মিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে কি, এই যে প্রথম গতিবিদ্যার এই প্রথম সূত্র তাপ গতিবিদ্যার, সেইটা নিয়ে অনেক বিজ্ঞানী অনেক কথা বলেছে, কিন্তু তাদের উদ্দেশ্য, মেন উদ্দেশ্যটা কি ছিল? যে শক্তির সংরক্ষণ সূত্র। মেন ফোকাসটা মানে নানাভাবে কথা বলেছে, কিন্তু আলটিমেটলি মিনিংটা ছিল, প্রত্যেক বিজ্ঞানীর যে ধারণা তার ইনার মিনিং একটাই ছিল। সেটা কি? যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা শক্তির সংরক্ষণ সূত্রের উপর নির্মিত। মানে মেন ফোকাস পয়েন্ট কোনটা? শক্তির সংরক্ষণ সূত্র। শক্তির সংরক্ষণ সূত্র কি? শক্তিকে সৃষ্টি বা ধ্বংস তুই করতে পারবি না। তুই যতটা শক্তি দিবি ততটা শক্তি ফিরে পাবি, ততটা। যদি বাইরে লস না হয়, শক্তির যদি না ক্ষয় ঘটে বা ব্যয় ঘটে, তবেই। এইটা হচ্ছে ফোকাসিং ছিল। কি বলছে সূত্রটা? বলছে কোনো সংস্থাকে তাপ দিলে ওই তাপ দুভাবে কাজ করে। বেসিক্যালি এখন থেকেই বুঝে যা যে সংস্থা মানে গ্যাস। সংস্থা মানে আমরা কাকে ধরবো? গ্যাসকে ধরবো। কোন সংস্থাকে তাপ দিলে, মানে আমাদের বই এটাই বলছে। এখন আমি সংস্থাকে তাপ দিতেও পারি, তাপ নিতেও পারি। তুই চাইলে লিখতে পারিস তাপ দিলে বা নিলে, তাহলে তোকে সেই রকম অনুযায়ী লিখতে হবে। সেজন্য আমরা শুধু তাপ দিলে লিখছি। আমি সংস্থাকে তাপ দিতেও পারি, আবার তাপ নিয়ে নিতেও পারি। সংস্থাকে তাপ দেওয়া যায়, আবার তাপ নেওয়াও যায়। সেই তাপটা, যে তাপটা আমরা দেবো সংস্থাকে, সেই তাপটা নিয়ে সে দুটো কাজ করবে। তাপ কি? শক্তি। যতটা তাপ দিয়েছি ততটা তাপই সেটা নিয়ে কি করবে? দুটো কাজ করবে। 1 নম্বর, সংস্থাটি ওই তাপ দুভাবে কাজ করে। তাপের কিছু অংশ নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বাড়ায়, এবং 2 নম্বর, তাপের বাকি অংশের সাহায্যে সংস্থাটি বাহ্যিক কার্য সম্পাদিত করে। এইটা বলেছিলেন।
তুই তাপ দিচ্ছিস, যদি সংস্থাকে তাপ দিই, তাপের কিছু অংশ কি করবে সংস্থাটার, ওই তাপটা নেবে তো সংস্থা, নিয়ে সংস্থা কিছু তাপের কিছু অংশ নিয়ে নিজের অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে নেবে, অভ্যন্তরীণ শক্তিকে বাড়িয়ে নেবে, আর বাকি অংশ তাপটা নিয়ে কি করবে, সংস্থাটা কার্য করবে। কিরাম কার্য? বাহ্যিক কার্য সংস্থাটা করবে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর যদি তাপ নিয়ে নিই স্যার, যদি তাপ নিয়ে নিই সংস্থা থেকে, সেই নিয়ে নেওয়া তাপের কিছু অংশ দিয়েছে কি করবে, অভ্যন্তরীণ শক্তির হ্রাস ঘটাবে, বাকি অংশটা নিয়ে তখন আর সংস্থাটা কাজ করবে না, সংস্থার ওপর কাজ হবে। সংস্থা যদি কাজ করে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, আর যদি সংস্থার উপর কার্য হয় ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। এইখানেই পার্থক্য হয়ে যায় ফিজিক্সের সঙ্গে কেমিস্ট্রির। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ফিজিক্সে পজিটিভ, কেমিস্ট্রিতে নেগেটিভ। এবার আমরা কেন নিচ্ছি পজিটিভ, কেন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম আমরা পজিটিভ নিচ্ছি সেটা আমি বলবো, অবশ্যই বলবো। কেন বলবো, মানে তুই সংস্থাকে, যে কোনো সংস্থাকে যদি তুই তাপ দিস, সেই তাপটা নিয়ে সে দুটো কাজ করবে। যদি তাপ দিস সংস্থাকে, সংস্থার কি হবে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, আর বাকি অংশ তাপ নিয়ে কি করবে, মানে মনে কর তুই 10 জুল তাপ দিলি, 10 জুল তাপ দিলি, সেটা নিয়ে কি হবে, 2 জুল হচ্ছে 2 জুল তাপ নিয়ে সে তার অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে নেবে, বাকি 8 জুল নিয়ে সে কি করবে, কাজ করবে, বাহ্যিক কার্য করবে। আর যদি 10 জুল নিয়ে নি, 2 জুল শক্তির সাহায্যে, 2 জুল তাপের সাহায্যে সে তার অভ্যন্তরীণ শক্তিকে হ্রাস ঘটিয়ে নেবে, বাকি 8 জুলের জন্য কি করবি, তুই তো সংস্থার উপর কার্য করে ফেলেছিস, তুই তো তাপ নিয়ে নিচ্ছিস, তার মানে কি তুই সংস্থাটার উপরে কার্য করেছিস। বুঝেছিস না বুঝিনিস? হয়েছে? জেনারেল উদাহরণ ধর, আমি শিবমকে 10টা টাকা দিলুম, শিবম ওই 10 টাকা নিয়ে কি করবে, যখন দিলুম 100 টাকা মানে 2 টাকার সমান আমাকে আশীর্বাদ করলো, ও স্যারের উন্নতি হোক, বাকি ওই 10টা টাকাই আছে, সেইখান থেকে বাকি 8টা টাকার মতন সমান নিজে খাবার খেয়ে নেবে। আবার উল্টে যদি আমি ওকে মারি, থাবড়ালুম, প্রথমে তার অভ্যন্তরীণ শক্তিটা একটু হ্রাস পাবে, মানে মনে মনে আমাকে, মানে আমি 10 জুল দিয়ে থাবড়িছি, 4 জুল সমান আমাকে দেবে ড্যাশের ড্যাশ, বাকি 6 জুলের জন্য কি হবে, ওর উপরে আমি কার্য করেছি। 4টি চুলের মুঠি ধরেছিলুম, 4টি চুল আমার হাতে চলে এলো উঠে। বুঝেছিস না বুঝিনিস? মানে তাপ যদি দিস, সংস্থাকে যদি তাপ দিস, তাহলে সংস্থা কার্য করবে, আর যদি তাপ নিয়ে নিস তখন তুই সংস্থার উপর কার্য করবি। বুঝেছিস? তার মানে এইটা থেকে আমরা বলতে পারি প্রদত্ত তাপ মানে যে তাপটা দিচ্ছিস, প্রদত্ত তাপ আমরা দিলে লিখেছি, তাপ দিলে লিখেছি সংস্থাকে, ওই জন্য লিখছি প্রদত্ত তাপ সমান অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি প্লাস সংস্থা দ্বারা কৃতকার্য, সংস্থা দ্বারা বাহ্যিক কৃতকার্য, এটাকেই বলে সংস্থা দ্বারা, মানে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর এইটা যদি তাপ নিয়ে নিতুম তখন কি, এখন দেখ তুই তাপ দিলে কি সংস্থা গ্রহণ করছে, তুই লিখতে পারিস এখানে সংস্থা কর্তৃক গৃহীত তাপ, তখন এটা সংস্থা কর্তৃক বর্জিত তাপ, তুই নিয়ে নিচ্ছিস মানে কি সংস্থা তো বর্জন করে দিচ্ছে, তুই তাপ নিয়ে নিচ্ছিস মানে কি বর্জন করে দিচ্ছে না। সংস্থা কর্তৃক বর্জিত তাপ হলে কি হবে, অভ্যন্তরীণ শক্তির হ্রাস প্লাস সংস্থার ওপর বাহ্যিক কৃতকার্য। বুঝতে পেরেছিস না? তুই বুঝতে পারিনিস? এটা প্রদত্ত তাপ তো তুই এরকম ভাবে লিখতে পারিস, সংস্থা কর্তৃক গৃহীত তাপ, সংস্থা কর্তৃক গৃহীত তাপ, এটা সংস্থা কর্তৃক বর্জিত তাপ। যখন তুই তাপ নিয়ে নিবি, সংস্থা কর্তৃক বর্জিত তাপ সমান অভ্যন্তরীণ শক্তির হ্রাস প্লাস সংস্থার উপর
বাহ্যিক কৃতকার্য, বাহ্যিক কৃতকার্য, কৃতকার্য, এটাকে বলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম অন দ্য সারাউন্ডিং। আর এইটাকে বলে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, অন দ্য সিস্টেম বাই দ্য সারাউন্ডিং। এইটা হচ্ছে প্রথম সূত্রর, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ধারণা। বেশ স্যার, আমি যদি একে ব্যাখ্যা করতে চাই কি করে লিখব? ধরি তাপ প্রয়োগের আগে, তাপ দিলে করছি আমি, হ্যাঁ সংস্থাকে তাপ দিচ্ছি, ধরি তাপ প্রয়োগের আগে সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি ছিল ইউআই। কত? ইউআই ধরলুম আমি। কিউ পরিমাণ তাপ প্রয়োগের ফলে সংস্থাটির অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে ইউএফ হলো এবং সংস্থাটি ডাব্লু পরিমাণ বাহ্যিক কার্য সম্পাদন করলো বা সম্পাদিত করলো। মানে প্রথমে কত ছিল? অভ্যন্তরীণ শক্তি ইউআই, তুই কিউ তাপ দিয়েছিস সংস্থাটাকে, সে অভ্যন্তরীণ শক্তি বাড়িয়ে কত করেছে? ইউএফ বেড়ে অত হয়েছে, তার সঙ্গে সঙ্গে ডাব্লু কার্য করেছে। তাহলে তুই আমাকে বল, তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী তাপগতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী কি লিখতে পারবো স্যার? প্রথম সূত্রানুযায়ী যে তাপটা দিয়েছি, কত তাপ দিয়েছি? কিউ, সেই তাপটা নিয়ে কি করেছে? অভ্যন্তরীণ শক্তি বাড়িয়েছে। কত বেড়েছে স্যার? ইউএফ হয়েছে, আগে ছিল ইউআই, লিখতে পারবো? এটাই অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি। প্লাস আর কি করেছে? ওই তাপটা নিয়ে ডাব্লু কার্য করেছে, বা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডাব্লু। এটাই প্রথম সূত্রের গাণিতিক রূপ, যে কিউ পরিমাণ শক্তি দেবো, এই তাপ দেবো, সেই তাপটা নিয়ে ডেল্টা ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে যদি তাপ দিই, আর যদি তাপ নিয়ে নিই ডেল্টা ইউ পরিমাণ তাপ অভ্যন্তরীণ শক্তি হ্রাস করবে, সাথে সাথে কার্য করবে। যদি তাপ দিই তাহলে সংস্থা দ্বারা কার্য হবে, আর যদি তাপ নিয়ে নিই তাহলে সংস্থার উপর কার্য হবে। হয়েছে? এখন স্যার এই অভ্যন্তরীণ শক্তিকে তুই মাপতে পারবি না, অভ্যন্তরীণ শক্তিকে মাপা যায় না। কেন? তুই আমি বিজ্ঞানীরা যে ভাবনাতে যেতে পারবো নি, কণাকে কত ছোট কণা হতে পারে সেই ভাবনায় যেতে পারবো নি, তার থেকেও ছোট কণার মধ্যে অভ্যন্তরীণ শক্তি থাকে। মানে তুই যে ভাবতে পারবি না যত ছোট কণা হতে পারে, তার থেকেও ছোট কণারও নিজের অভ্যন্তরীণ শক্তি থাকে। সেই জন্য অভ্যন্তরীণ শক্তিকে মাপা যায় না। কাকে মাপা যায়? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে। অভ্যন্তরীণ শক্তিকে মাপা যায় না, অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি বা হ্রাস, মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটাকে তুই মাপতে পারবি। বুঝেছিস না বুঝিনিস?
অ্যাকচুয়ালি এই যে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র দুটো তো আছে, যাদের হয়ে গেছে কেমিস্ট্রিতে, ভাব কেন দ্বিতীয় সূত্রটা এলো বলতো? কেন হঠাৎ করে তো আসেনি? আমরা এখনো পর্যন্ত স্পন্টানিয়াস প্রসেস পড়ে যাচ্ছি, যেটা ন্যাচারালি হয়। ন্যাচারালি স্পন্টানিয়াস প্রসেস থেকে এই অভ্যন্তরীণ শক্তির ধারণাই পাচ্ছি নি আমরা। দেখাবো, আমি স্পেশাল কেসে দেখাবো, এই অভ্যন্তরীণ শক্তির ধারণাই আমরা পাইনি। এর ধারণা পাওয়ার জন্য, এরও তো একটা জিনিস আছে, ধারণা আছে তো, সেই ধারণার জন্য সেকেন্ড ল এসেছিল, দ্বিতীয় সূত্র এসেছিল। এখন এইখান থেকে আর কি দেয়, ধর খুব ক্ষুদ্র, এই যে পরিমাণগুলো যদি খুব ক্ষুদ্র হয়, এই পরিমাণগুলি খুব ক্ষুদ্র হলে মানে খুব সামান্য তাপ দিচ্ছিস, খুব সামান্য তাপ একটা সংস্থাকে দিচ্ছিস, তাহলে অভ্যন্তরীণ শক্তিও কি হবে, সামান্য বাড়বে, সংস্থাটা কার্যও কি করবে, সামান্য করবে। তাহলে এইটাকে তখন লিখতে পারবো ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। ডি ডাব্লিউ মানে সামান্য কার্য, ডি কিউ মানে সামান্য তাপ, আর ডিউ মানে সামান্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। একেই বলা হয় ইহাই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের অবকল রূপ। প্রথম সূত্রের অবকল রূপ। তোকে কোশ্চেন কি দেয় এইখান থেকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো, তাহলে তোকে এইখান পর্যন্ত করতে হবে। কিংবা এরকম দিতে পারে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত করো এবং ইহার অবকল সমীকরণটি প্রতিষ্ঠা করো, তখন এইখান পর্যন্ত করতে হবে। বুঝেছিস? এবার এইখান থেকে আমরা 4টে স্পেশাল কেস দেখব, অ্যান্ড দ্যাট আর ভেরি 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 ইম্পর্টেন্ট, মানে বিশাল ইম্পর্টেন্ট। আর ওইটার উপরে সব জায়গায় তোকে ওইটা অ্যাপ্লাই করতে হবে, প্রচুর জিনিস এখান থেকে জানতে পারা যায়। হয়েছে?